আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম আমার জিপি প্র্যাকটিসের উপর ইসিজিপি কোর্সের আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটা অনেকটা একটা ডেমো ভিডিও বলা যায়। আপনারা সবাই জানেন আমাদের ডেমো ফর মেডিকেল স্টুডেন্ট গ্রুপের পক্ষ থেকে অলরেডি দুইটা জিপি ব্যাচ চলমান আছে। সামনে ইনশাল্লাহ তৃতীয় ব্যাচ শুরু হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা করার উদ্দেশ্য মূলত এটাই যে আমরা আমাদের জিপি প্র্যাকটিসের উপর যে কোর্সটা আছে ইসিজিপি এক্সপার্ট কোর্স অন জেনারেল প্র্যাকটিস, সেটার ক্লাসগুলো কীভাবে নিই সেটার একটা নমুনা আপনাদেরকে আজকে ইনশাল্লাহ দেখাবো। তো আমি ডক্টর মোহাম্মদ সাজেদ হুসাইন, এমবিবিএস পাস করছি চিরং মেডিকেল কলেজ থেকে। বর্তমানে এফসিপিএস ট্রেনিং হিসেবে চিরং মেডিকেল কলেজ হাসপাতালেই আছি। তো শুরু করি। দেখেন, আমরা আমাদের এই ইসিজিপির যে কোর্সটা আছে, আপনারা চাইলে প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ এবং তৃতীয় ব্যাচ যে কোনো একটা ব্যাচে ভর্তি হতে পারবেন। সেকেন্ড ব্যাচ স্টিল চলতেছে, ফার্স্ট ব্যাচও চলতেছে, তৃতীয় ব্যাচ খুব সম্ভবত জুন মাসের দিকে শুরু করার প্ল্যান, যদিও বা এটা শিওর না। যাই হোক, আজকের ডেমো ভিডিওটা একটু দেখেন, যাদের ভালো লাগবে তারা ইনশাল্লাহ আমাদের যে কোনো একটা ব্যাচেই ভর্তি হতে পারবেন। সেকেন্ড ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমি অনুরোধ করতেছি, যেহেতু ফার্স্ট ব্যাচ প্রায় শেষের দিকে, সেকেন্ড ব্যাচ আরেকটু সময় লাগবে শেষ হতে। বাট প্রতিটা ভিডিও যেহেতু রেকর্ড করা আছে এবং সেই রেকর্ডগুলো আগামী 6 মাস পর্যন্ত থাকবে, সো আপনি একটু লেটে ভর্তি হলেও খুব বেশি সমস্যা নেই। আর থার্ড ব্যাচ ভর্তি হবেন যদি এই ভিডিওটা আপনি দেখা যায় কি মে মাসে দেখতেছেন, জুন মাসের আগে আগে করে যদি এই ভিডিও দেখে থাকেন, তাদের জন্য অবশ্যই থার্ড ব্যাচে ওয়েলকাম। তো আমাদের এই ব্যাচগুলো ইউজুয়ালি আমরা 4 থেকে 6 মাস সময় নিয়ে শেষ করি। আমরা চেষ্টা করি সম্পূর্ণ অ্যাজ এ জিপি প্র্যাকটিশনার হিসেবে যা যা কেস আপনার হ্যান্ডেল করতে হবে ফ্রম টপ টু বটম, গাইনি হোক, সেটা অপস হোক, সেটা শিশু পেডিয়াট্রিক্স হোক আর স্কিন হোক, হোয়াট এভার, একজন জিপি প্র্যাকটিশনার হিসেবে এ টু জেড যা লাগে ইনশাল্লাহ আমরা পুরোটাই আমাদের এই জিপি প্র্যাকটিসের কোর্সে শেষ করাবো। তো আজকে ডেমো ক্লাসটা একটু দেখেন। ধরেন আমি আরেকবার বলি, আমরা কেস মানে ক্লাসগুলো নিই কীভাবে। আমরা ক্লাসগুলো নিই হচ্ছে, ধরেন ইউজুয়ালি আমার প্রেসক্রিপশন প্যাডের উপর কেসগুলো আপনার পেশেন্ট আমার কাছে যেভাবে আসে সেরকম করে আমি টাইপিং করাই রাখি, অথবা আমি নিজে হাতে লিখি। টাইপিং হোক আর হাতে লেখা হোক, সেটার উপর হচ্ছে আপনাদেরকে আমি এক্সপ্লেন করি যে একটা পেশেন্ট আসলে আমি কী দিব কী দিব না, পেশেন্ট কীভাবে আসতে পারে, কী কী পরীক্ষা নিরীক্ষা দিতে পারি, এগুলো নিয়ে আমরা আলোচনা করি আর কি। হ্যাঁ, যাই হোক, ধরেন একটা পেশেন্ট মিস্টার এক্স এইজ, ধরেন 40 ইয়ার্স, মেল পেশেন্ট। সে আসলো আমার কাছে সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন। অলওয়েজ যে সিভিয়ার থাকবে অথবা সেন্ট্রাল থাকবে জরুরি না, সামটাইমস অনলি চেস্ট পেইন থাকতে পারে। ইট মে বি সেন্ট্রাল, ইট মে বি পেরিফেরাল, ইট মে বি সিভিয়ার, ইট মে বি মডারেট। পেশেন্ট আপনার কাছে সব ক্যাটাগরির আসতে পারে। আমি এটা লিখছি, এটা টিপিক্যাল কথা, সবসময় টিপিক্যালি একটা পেশেন্ট আপনার কাছে আসবে না। আচ্ছা, এটার আগে বলে রাখি, আমরা আজকের ডেমো ক্লাসে মূলত কার্ডিওলজির কিছু কেস নিয়ে আলোচনা করতেছি এবং এই কেসটা একটা অ্যাকিউট করোনারি সিনড্রোমের কেস। তো দেখেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি আমার কোর্সে বা আমার ক্লাসে সবসময় আপনাদেরকে ব্যতিক্রমধর্মী যা যা হতে পারে সব কিছু নিয়ে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি। তাহলে এই প্রথম লাইনে যে এক্সেপশন কী থাকতে পারে সেটা বললাম, প্লাস মাইনাস দিস পেইন রেডিয়েটেড টু থ্রট, আর্ম, ব্যাক, জ, মেইনলি অন দ্য লেফট সাইড। ওকে, রেডিয়েশন থাকতেও পারে আবার নাও থাকতে পারে, দ্যাটস ওয়াই আমি প্লাস মাইনাস দেখছি। সাথে শর্টনেস অফ ব্রেথ, সাথে সুইটিং, সাথে আদার্স ফিচার্স পেশেন্ট অনুযায়ী এক এক পেশেন্টের এক এক রকম থাকতে পারে। তো টিপিক্যালি এরকম একটা সিনারিও যদি আপনার থাকে, আপনার মোটামুটি মাথায় আসবে ইট মে বি এ কেস অফ অ্যাকিউট করোনারি সিনড্রোম অর অ্যাকিউট মাইকার্ডিয়াল ইনফার্কশন। আপনি ইভালুয়েশন করবেন, পেশেন্টের পাস্ট হিস্ট্রি নেওয়ার চেষ্টা করেন, পেশেন্টের স্মোকিং হিস্ট্রি আছে কিনা, পেশেন্টের হাইপার টেনশন আছে কিনা, পেশেন্টের ডায়াবেটিস মেলাটাইস আছে কিনা, পেশেন্টের আদার কোনো কোমরবিডিটি আছে কিনা, যেগুলো আমি এখানে টাইপ করি নাই বা লিখি নাই। আপনি পেশেন্টের যা পান সেগুলো লিখেন। আমাদের এই জিপি প্র্যাকটিস কোর্স করলে আপনার আরেকটা সুবিধা হচ্ছে, আপনি একটা প্রেসক্রিপশন কীভাবে লিখতে হয়, হ্যাঁ, সেটার একটা অ্যাকচুয়াল ফরম্যাট আপনি জানতে পারবেন। হ্যাঁ, কীভাবে আমরা একটা কমপ্লিট প্রেসক্রিপশন লিখি। ওকে, তাহলে পাস্ট হিস্ট্রিতে সেগুলো ইনশাল্লাহ জানলেন। দেন ফিজিক্যাল এক্সামিনেশন, আপনি ব্লাড প্রেশারটা একটু করে দেখলেন, এসপিওটা দেখলেন, যদি শর্টনেস অফ ব্রেথ থাকে, পালস দেখলেন, লাংস দেখলেন। কেন সামটাইমস পেশেন্ট
অ্যাকিউট করোনারি সিনড্রোম থেকে হার্ট ফেলিওর ফিচার্স নিয়ে আসতে পারে। যেমন এই পেশেন্ট ডিএম থাকলে একটা সিবিজি তার চেক করলেন, ওকে, তারপর আপনি একটু অসকালটেশন করলেন, লাংসে যেমন অসকালটেশন করলেন, কার্ডিয়াক এরিয়াতে কিছুটা অসকালটেশন করে দেখতে পারেন যে কোনো মারমার পান কি না, ওকে। আপনি পেশেন্টের সামটাইমস পেশেন্ট সেন্ট্রাল চেস্ট পেন না বলে অ্যাপিগ্যাস্ট্রিক পেন বলে, সেক্ষেত্রে আপনার একটু কিছুটা অ্যাবডোমেন এক্সামিনেশন করে দেখতে হবে এটা কি অ্যাবডোমেনের কোনো কেস কি না, ওকে। তারপর ফিজিক্যাল এক্সামিনেশন করার পর পেশেন্টকে কিছু অ্যাডভাইস আর ইনভেস্টিগেশন দেবেন। যেমন এই পেশেন্টের জন্য একটা ইসিজি সবার আগে করা উচিত, যেখানে আপনি এসটি এলিভেশন পেতে পারেন, টি ইনভার্সন পেতে পারেন, এসটি ডিপ্রেশন পেতে পারেন, ইভেন প্যাথোলজিক্যাল কিউএফ পেতে পারেন, পেশেন্টের ওল্ড এমআই থাকতে পারে, ওকে। সাথে একটা সিরাম ট্রপোনিন আই, বিশেষ করে হাই স্পেসিফিক ট্রপোনিন আইটা দিতে পারেন। আর ইউজুয়ালি কার্ডিওলজিতে দেখা যায় কি তারা সিরাম ট্রপোনিন আইটা 10 টাইমস মোর দেন হলে সিগনিফিকেন্ট মনে করে, ওকে। বাট আমি আপনাদেরকে বলবো একটা পেশেন্ট যদি টিপিক্যাল অ্যাকিউট করোনারি সিনড্রোমের পেশেন্ট হয়, ইসিজিতে চেঞ্জ পান বা না পান, টিপিক্যাল অ্যাকিউট করোনারি সিনড্রোমের পেশেন্ট হলে আপনি সিরাম ট্রপোনিন আই মোটামুটি বাড়তে পেলে আপনি লোডিং দিয়ে দেবেন, ব্যাস। চেস্ট এক্সরে ইউজুয়ালি হার্ট ফেলিওর থাকলে আমরা কিছুটা দিই, আদার্স কোনো লাংস ইস্যুস আছে কিনা সেই ক্ষেত্রে আমরা চেস্ট এক্সরে দিতে পারি। ইট ইজ ডিউ টু মেবি exclude the differential diagnosis or exclude the complication of acute coronary syndrome. Diagnosis लेकिन acute coronary syndrome, acute MI with STN, with DM, with whatever patient যা আছে সেভাবে লিখবেন, ওকে। তাহলে ম্যানেজমেন্ট কী দিবেন? এট ফার্স্ট লোডিং ডোজ, ইউজুয়ালি আমাদের দেশে লোডিং ডোজ হিসেবে আমরা ক্লপিডগ্রেল এবং অ্যাসপিরিনের কম্বিনেশন দিয়ে থাকি, বাজারে সেটা প্লাগ্রিন প্লাস বা ক্লপিড এস এই জাতীয় নামে পাওয়া যায়। 4টা ট্যাবলেট একসাথে খাবে, তারপর দুপুরে একটা করে খাবার পরে চলবে, ওকে। তাহলে প্রেসক্রিপশন লেখার স্টাইলটা দেখেন, এইভাবে আপনি পরীক্ষায় আপনার পেশেন্টের সামনে বা পেশেন্টের সামনে আপনি যখন একটা প্রেসক্রিপশন লিখেন এইভাবে এইরকম ফরম্যাটে ইনশাল্লাহ লেখার চেষ্টা করবেন, ওকে। তারপর পেশেন্টকে কী দিবেন? লিপিড লোয়ারিং এজেন্ট অ্যাটোরবাস্টাটিন 40 মিলিগ্রাম যেটা আছে সেটা একটা দিবেন। এরপর থেকে আপনি পেশেন্টকে 10, 20, 40 যে কোনো একটা রাতে একটা করে খাবার আগে চলবে। ইউজুয়ালি অ্যাটোরবাস্টাটিন আমরা খাওয়ার আগে দেওয়ার চেষ্টা করি, ওকে, এবং নাইটে দিবেন। এখন দেখেন এখানে একটা কথা লিখলাম, অ্যাকর্ডিং টু দ্য ক্লিনিশিয়ান জাজমেন্ট আমরা 10 দিব না 20 দিব না 40 দিব সেটা ডিসাইড করব। ইউজুয়ালি একটা অনেক বেশি অবেজ পেশেন্ট, একটা পেশেন্টের আপনার লিপিড প্রোফাইল যদি আপনার করার সুযোগ থাকে, দেখতেছেন অনেক বেশি বাড়তি, সেক্ষেত্রে আপনি 40 দিতে পারেন। আবার অনেক পেশেন্টকে আপনি 20 দিতে পারেন। একটা নিউ ইয়াং পেশেন্ট আপনি 10 দিতে পারেন। আমি অ্যাটিভি ডেল্টা গ্রুপের ড্রাগ কেন লিখলাম? বিকজ এটা কস্ট ইফেক্টিভ, অনেক সস্তা। এছাড়া আপনি অ্যাটোভা আছে, তারপর অনেকগুলো ড্রাগ তো আছে, অ্যাটোভাস্টাটিন কোনো একটা দিতে পারেন, এটা এখন আপনার জাজমেন্টের উপর, ওকে। আর অ্যাটোভাস্টাটিন এখানে আপনি চাইলে রোসোভাস্টাটিনও দিতে পারবেন, ওকে, নো প্রবলেম। সাথে পেশেন্টকে একটা পিপিআই দিয়ে দেন, যেহেতু অ্যাসপিরিন দিচ্ছেন। আপনি পিপিআই ইউজুয়ালি মাথায় রাখবেন প্যান্টোপ্রাজোল, রেবেপ্রাজোল, ল্যান্সেপ্রাজোল, ডেক্সলান্সোপ্রাজোল, দিস অল আর দ্য সেফ অ্যালং উইথ দ্য ক্লপিডগ্রেল। ক্লপিডগ্রেল আমরা যেসব পেশেন্টকে দিই সেসব পেশেন্টকে আমরা এই 4টা গ্রুপ ছাড়া বাকি গ্রুপের পিপিআই দিব না, বিকজ সেগুলো ক্লপিডগ্রেলের অ্যাবজর্পশন কমাই দিতে পারে। দ্যাটস ওয়াই আমরা এই 4টা গ্রুপের কোনো একটা চুজ করলাম। যেমন আমি জরেল দিলাম, ইডমিসিনের দাম কম, এক পাতা 27 টাকা, দ্যাট মিনস একটা ট্যাবলেট অনলি 2.7 টাকা। ট্যাবলেট ক্যাপসুল 2 ফরমেশনে পাওয়া যায়, ওকে। আমাদের এই জিপি প্র্যাকটিস কোর্সটা করলে আরেকটা লাভ কী হবে জানেন? আপনি প্রতিটা ড্রাগের অনেকগুলো ড্রাগের দাম সম্পর্কে আইডিয়া পাবেন, অনেকগুলো ড্রাগের কোয়ালিটি সম্পর্কে আইডিয়া পাবেন, একটা পুয়ার পেশেন্ট কীভাবে ম্যানেজ করবেন, একটা মিডল ক্লাস ফ্যামিলির পেশেন্ট কীভাবে ম্যানেজ করবেন, একটা রিচ পেশেন্ট কীভাবে ম্যানেজ করবেন। একটা ওভারঅল অ্যাজ এ জিপি প্র্যাকটিশনার হিসেবে আমি একদম অ্যাসিওর করে দিতে পারবো ইনশাল্লাহ আপনি অনেকটুকু মানে নলেজ আমাদের এই কোর্স থেকে পাবেন ইনশাল্লাহ। এবং আজকের এই ক্লাসটা করার পর আপনি বুঝবেন যে আমাদের আসলে কোর্সটা কীভাবে অর্গানাইজড, ওকে। এছাড়া পেশেন্টকে অবশ্যই একটা বিটা ব্লকার্স দিবেন। বিটা ব্লকার্স ইউজুয়ালি আমরা বিসোপ্রোলল দিয়ে থাকি। আমি রেনাটার বিসোরেন 2.5টা দিলাম। আপনি চাইলে বিসলল, বিসোপ্রোলল মানে যে কোনো বিসোপ্রো গ্রুপের যে কোনো একটা ড্রাগ দিতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যানকর দিতে পারেন, অ্যানকর 2.5ও দিতে পারেন। তো এটা আমরা 2.5 সকালে একটা করে খাবার পরে কি দিলাম চলবে, ওকে। 2.5 একটা করে খাবার পরে চলবে, ওকে। এছাড়া দেখেন একটা কথা লিখলাম, ব্লাড প্রেশার যদি একটা পেশেন্টের আপনি এক্সামিন করে কম পাচ্ছেন, ধরুন সিস্টোলিক লেস দেন 90, ডায়াস্টোলিক লেস দেন 60, সেক্ষেত্রে আপনি বিসললটা হাফ করে দিবেন, অথবা বাজারে বিসলল 1.25 যেটা পাওয়া যায় সেটা 1 করে দিবেন, ওকে। বিসোপ্রোলল একটা আইএসডি পেশেন্ট বা এসিসির পেশেন্টকে দেওয়ার মেইন কারণটা হচ্ছে এটা চেস্ট পেইন বা অ্যানজাইনা রিডাকশন করে, ওকে। এছাড়া সামটাইমস আমরা কি করি, সামটাইমস আমরা
একটা একিউট করোনারি সিনড্রোমের যখন সিভিয়ার চেস্ট পেইন বা অ্যানজাইনা থাকে, আমরা নাইট্রোগ্লিসারিন গ্রুপের যে ড্রাগগুলো আছে লাইক নিরোগার্ড, ট্রোসার এই জাতীয় স্প্রেগুলো দিয়ে দিই। বলি কি 2 চাপ জিহ্বার নিচে দিবেন, বুকে ব্যথা হলে চেষ্টা করবেন বা অবশ্যই বলে দিবেন যে 15 মিনিটের মধ্যে যাতে 3 বারের বেশি না নেয়। ইউজুয়ালি 2 চাপ করে দিনে 3 বার 4 বার নিতে পারবে, কোনো সমস্যা নাই। বাট অনেক পেশেন্ট দেখা যায় কি 15 মিনিটের ভেতর 7-8 বার নিয়ে নিতে চাচ্ছে, সেই সব পেশেন্টকে আপনি একটু কাউন্সেলিং করে দেবেন। ইউজুয়ালি এটা স্টেট এবং SOS দিয়ে, ওকে। আর ধরেন চেস্ট পেইন বা অ্যানজাইনাটা আপনার বিটা ব্লকার্স দিয়ে কমতেছে না, সেক্ষেত্রে আপনি কী করবেন, বিটা ব্লকার্স দিয়ে না কমলে ইউজুয়ালি আমরা তো স্প্রে দিয়ে থাকি, স্প্রে দিয়েও যদি না কমে থাকে, দেখেন একটা কথা মাথায় রাখবেন, আমি এখানে যে কথাটা লিখলাম, ইউজুয়ালি আমরা যেগুলো ISDর পেশেন্ট, SSর পেশেন্ট ম্যানেজ করে তাদেরকে কম বেশি সবাইকে এটা স্টেট এবং SOS দিয়ে থাকে, হ্যাঁ। দ্যাটস ওয়াই এইটা দিয়ে আমরা মানে কি বলি না যে এটাতে কন্ট্রোল না হলে এটাতে আসবে, এরকম আমরা খুব কম বলি। আমরা যেটা করি, বিটা ব্লকার্সে না কমলে আমরা সরাসরি নাইট্রোগ্লিসারিন ড্রাগ অ্যাড করে দিই। এটা SOS থাকে মানে কি যখন ইচ্ছে তখন ব্যবহার করবে, ওকে। তো আমরা কন্টিনিউয়াস যেগুলো চালাই সেগুলোর মধ্যে আরেকটা ড্রাগ কি নাইট্রোগ্লিসারিন GTNSR 2.6 যেটা আছে সেটা আমরা ইউজুয়ালি পেশেন্টকে চেস্ট পেইন যদি মোটামুটি অল্প থাকে, বিটা ব্লকার্স দিয়ে কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে 1/2 দিতে পারি, 1/2 দেখেন আমি মর্নিং ইভিনিং নাইট, ইউজুয়ালি মর্নিং ইভিনিংয়ে দেওয়া উচিত বিকজ অফ নাইট্রেট ইনটলারেন্সের একটা বিষয় আছে, সেটা অ্যাভয়েড করার জন্য। বাট আমি কার্ডিওলজিস্ট দেখছি সকাল এবং রাতে দিয়ে দেয়, সমস্যা নেই। তাহলে 1/2 খাওয়ার পরে চলবে, অথবা পেশেন্ট চেস্ট পেইন বেশি থাকলে 1-1 করে দেন, তবে 1-1-0 এই ফরমেশন দেওয়াটা বেটার। কারো ধরেন GTN দিয়ে কন্ট্রোল হচ্ছে না, দ্যাট মিনস নাইট্রোগ্লিসারিন দিয়ে কন্ট্রোল হচ্ছে না, তাদের ক্ষেত্রে আপনি ট্রাইমেথাডিন গ্রুপের যে ড্রাগগুলো আছে, মেটাকাট MR আছে, ট্রাইজেডন MR আছে 35 মিলিগ্রাম, এগুলো আপনি দিতে পারেন। সকালে একটা রাতে একটা, চলবে, একটু দাম বেশি, সেই জন্য আমরা ইউজুয়ালি শুরুতে দিয়ে দিই না। এছাড়া পেশেন্টকে একটা সিডেটিভ ক্লোনাজেপাম গ্রুপের রিবোট্রিল বা রিবো দিতে পারেন, রাতে একটা করে খাবে 0.5, ঘুম না হলে 1, তাও না হলে 2 মিলিগ্রাম করে দিতে পারবেন। 10 দিন দিলাম, আপনি চাইলে 1 মাস, 2 মাস, 3 মাস, হোয়াট এভার পেশেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিবেন, ওকে। একটা কথা মাথায় রাখবেন, ট্রিটমেন্ট পেশেন্ট স্টেবল হলে আপনি চিকিৎসা করবেন, স্টেবল না হলে অবশ্যই রেফার করবেন। আর স্টেবল হয়ে গেলেও সামটাইমস রেফার করতে হয় ইকু করার জন্য, হার্ট ফেলিওর আছে কিনা সেগুলো দেখার জন্য। পসিবল হলে স্টেবল হলে ট্রিটমেন্ট দিয়ে রেফার করবেন, আর আনস্টেবল হলেও সবসময় রেফার, ওকে। আর একটা কথা মাথায় রাখবেন, অল্টারনেটিভ যে রেজিমেন্টগুলো আছে, ক্লপিডগ্রেল ছাড়া টিকাগ্রেলোর আছে, আরেকটা ড্রাগ আছে যেগুলো আমাদের দেশে খুব কম প্র্যাকটিস হয়, হ্যাঁ। এই টিকাগ্রেলোরের সমস্যা হচ্ছে কি দাম বেশি, হ্যাঁ। একদিনে দেখা যায় একটা পেশেন্টের 150 টাকা মতো খরচ হয়ে যায়, একটা ওষুধের দাম অ্যারাউন্ড কত 90 টাকা করে, ওকে। তো ধরেন আপনি যদি একটা পেশেন্টকে টিকারল দেন বা টিকাগ্রেলোর গ্রুপে কোনো একটা ড্রাগ দেন, ওকে, তো দাম যেহেতু বেশি, আপনি যদি একটা অনেক বেশি রিচ পেশেন্ট হয় সেক্ষেত্রে হয়তো এফোর্ড করতে পারবে ডেইলি 150 টাকা। ক্লপিডগ্রেল সেই হিসেবে কিন্তু দাম অনেক কম। ইভেন আপনি প্লাগরিন প্লাজের দাম খুব সম্ভবত 12 টাকা করে। তো একটা টিকারেলের দাম যদি 75 টাকা হয়, ডেইলি তার টিকারেলে চলে যাবে 150, অ্যাসপিরিনে যাবে ধরেন 2 টাকা, তার মানে 152 টাকা যাবে। আর একজন প্লাগরিন প্লাস দেন, ডেইলি যাবে তার শুধু 12 টাকা, ওকে। তার মানে ওই কম্বিনেশনটা বেটার। অনেক পেশেন্টকে সামটাইমস পেশেন্টের কন্ডিশন অনুযায়ী ক্লপিডগ্রেল না দিয়ে টিকাগ্রেলও দিতে হয়। সেটা লোডিং ডোজটা কি 90 মিলিগ্রাম 2টা ট্যাবলেট একসাথে খেতে বলি, পরবর্তীতে 90 মিলিগ্রাম দিন 2টা করে চলে, ইউজুয়ালি এভাবে চলতে থাকে। বাট সামটাইমস আমরা আফটার 1 ইয়ার্স যদি পেশেন্টের কন্ডিশন আমাদের স্যাটিসফাইং মনে হয়, আমরা 90 থেকে 60তে রিডাকশন করতে পারি, ওকে। বাট ইউজুয়ালি 90 চলে, ঠিক আছে। আর একটা কথা মাথায় রাখবেন, এই যে একটা কথা আছে, আরেকটা ড্রাগের নাম আছে, এটা ইউজুয়ালি বাংলাদেশে খুব কম প্র্যাকটিস হয়, যেমন নাম হচ্ছে কি প্রাসোগ্রেল, ওকে। প্রাসোগ্রেল গ্রুপের যে ড্রাগগুলো আছে, ওকে, এগুলোর দাম একটা ট্যাবলেট 20 টাকা করে, রেজিমেন ইউজুয়ালি 10 মিলিগ্রাম করে পাওয়া যায়। বাট এগুলো খুব কম প্র্যাকটিস আমাদের দেশে অ্যাটলিস্ট হয়, ওকে। আমাদের দেশে খুব কম প্র্যাকটিস হয়। ডোজ কি 001 করে দিই, বাট লোডিং ডোজ ইউজুয়ালি একটু বেশি দিতে হয়, 4টা-6টা ট্যাবলেট একসাথে খেয়ে ফেলতে হয়। তবে পেশেন্টের আপনার মেনটেনেন্স ডোজ, হ্যাঁ, আমি 10 মিলিগ্রাম করে ধরে চালালাম, ওকে। বাট পেশেন্টের অনেক সময় বডি ওয়েট, পেশেন্টের বডি কন্ডিশন হিসেব করে অনেক সময় 10 থেকে আমরা 5 রিডাকশন করতে পারি। বাট সহজ হিসাব যদি বলি, এটা আমাদের দেশে কম প্র্যাকটিস হয়। সহজ হিসাবে যদি বলি, প্রাসোগ্রেল কম প্র্যাকটিস হয়, ওকে। আর দেখেন স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি কী করে বলেন তো, স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে আমরা আফটার 1 মান্থ আমরা কী করি বলেন তো,
আফটার 1 মান্থ স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে আমরা কী করি, সিঙ্গেল অ্যান্টিপ্লাটিলেটে শিফট করি। ওকে, বাট এসিএস বা আইএসডির ক্ষেত্রে চেষ্টা করবো লং টাইম ডুয়াল থেরাপি চালাতে, এবং ইট শুড বি অ্যাটলিস্ট 1 ইয়ার, মানে অ্যান্টিপ্লাটিলেট ডাবল ক্লপিডোগ্রা এবং অ্যাসপিরিন কম্বিনেশন অ্যাটলিস্ট 1 বছর চালানোর চেষ্টা করবেন। ওকে, আর যদি পসিবল হয় অনেক পেশেন্ট দেখবেন বছরের পর বছর চলতেছে, 5 বছর 10 বছর চলতেই থাকে। স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি 1 মাস বা 21 দিন পর আমরা সিঙ্গেল অ্যান্টিপ্লাটিলেটে শিফট করতে পারি। তবে আইএসডি এসিএস এর পেশেন্ট ক্ষেত্রে অবশ্যই অ্যাটলিস্ট 1 ইয়ার। ওকে, তাহলে আমি এই হচ্ছে আমাদের একিউট করোনারি সিনড্রোমের একটা কেস, আমি কীভাবে ম্যানেজমেন্ট করলাম সেটা আপনাদেরকে দেখালাম। তো আজকে আপাতত আর বলতেছি না কিছু, তো আমি আমাদের কার্ডিওলজির একটা কেস আলোচনা করলাম। এই একটা কেসের আলোচনা দিয়ে আপনি বুঝতেছেন আমরা ক্লাসগুলো আসলে কীভাবে নিই। যেমন ধরেন এগুলো এখন আলোচনা করতেছি না, জাস্ট একটু করে বলে রাখি। ধরেন আপনার পেশেন্টের আইএসডিএসের সাথে অ্যাজমা আছে, তাকে তো আপনি কী দিবেন না, বিটা ব্লকার্স দেবেন না, তাহলে তাকে কী দিবেন, কার্ভেডিলাল দেবেন। ওকে, তাহলে এই কথাগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমি কোন পেশেন্টকে বিটা ব্লকার্স দিব না সেটা আমাদের অবশ্যই মাথায় রাখা লাগবে। ওকে, তো কার্ভেডিলাল ছাড়াও আমরা অনেক সময় ব্যারাপামিল দিয়ে থাকি। ওকে, দেখবেন আমি এখানে বিভিন্ন জায়গায় অনেকবার এই কথাগুলো লিখছি যে আইএসডি উইথ অ্যাজমা, আইএসডি উইথ শর্টনেস অফ ব্রেথ থাকলে আমরা কি দিব না, বিটা ব্লকার্স দিব না, রেদার আমরা কি দিতে পারি বলেন, কার্ভেডিলাল দিতে পারি। অল্টারনেটিভ আর কী কী আছে, কার্ভেডিলাল ছাড়া আমরা একটু আগে বললাম ব্যারাপামিল, এটা ইউজুয়ালি আপনার কার পরিবর্তে দেয়, বিশেষ করে এই পেশেন্ট উইথ পালপিটেশন উইথ অ্যাজমা। ওকে, যেগুলো পেশেন্টের পালপিটেশন থাকে সাথে শ্বাসকষ্ট থাকে তাদেরকে ইউজুয়ালি আমরা কী দিয়ে দিই, ব্যারাকল 40 যে ড্রাগটা আছে সেটা দিয়ে দিই 101, সামটাইমস আরও ডোজ বাড়িয়ে দিয়ে থাকি। ওকে, আর একটা কথা মাথায় রাখবেন, আমরা বিটা ব্লকার্স ছাড়া কার্ভেডিলাল দিয়ে থাকি, মেটোপ্রোলোল দিয়ে থাকি। ওকে, অল্টারনেটিভ হিসেবে। আবার ধরেন একটা পেশেন্ট, ধরেন পালপিটেশন একটা পেশেন্ট নিয়ে আসলো, আচ্ছা এই কেসটা একটু আলোচনা করে ফেলি। দেখেন একটা পেশেন্ট আসলো পালপিটেশন নিয়ে সাথে ট্রেমর, কীভাবে অ্যাপ্রোচ করবেন আপনার দেখেই পেশেন্টের বয়স, তারপর তার জেন্ডার, তার এজ, তারপর তার অ্যাসোসিয়েটেড কোনো কোমরবিডিটি সব কিছু মিলে আপনার একটা আইডিয়া পেতে হবে যে এইটা আসলে একটা হরমোনাল ইস্যুস হতে পারে, এটা একটা অ্যানিমিয়ার ইস্যুস হতে পারে, এটা অ্যাংজাইটি ইস্যুস হতে পারে, এটা একটা ড্রাগ কজ হতে পারে, এটা একটা কার্ডিয়াক ইস্যুস হতে পারে। সো আপনার সব কিছু সব ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মাথায় রেখে আপনার পেশেন্টকে এক্সামিন করতে হবে, পেশেন্টকে ইনভেস্টিগেট করতে হবে। ওকে, তো দেখেন এক্সামিনেশন আপনি পাঁচটা দেখলেন, রেগুলার বা ইরেগুলার কিনা, টেকিকার্ডিয়া বা ব্রাডিকার্ডিয়া হোয়াট এভার যাই পান লিখেন, সিচুয়েশন দেখেন, ব্লাড প্রেশার দেখেন, ওয়েট দেখেন, এনিমিয়া আছে কিনা অবশ্যই দেখেন। দেখেন আমি যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লিখছি সেই অনুযায়ী আপনি কী করেন, তাকে এক্সামিন করেন, তাকে ইনভেস্টিগেশন করেন। যেমন এফএসবিটির জন্য পালসটা দেখলাম, এনিমিয়ার জন্য এনিমিয়া দেখলাম, থাইরোটক্সিকোসিসের জন্য কী দেখলাম, পালস দেখলাম, আর ব্লাড প্রেশার, স্যাচুরেশন, ওয়েট এগুলো দেখলাম। যদি দরকার হয় লাংসও দেখেন, আপনার যদি মনে হয় এই পালপিটেশনের সাথে কোনো লাংসের কোনো ইস্যুস আছে কি না, আপনি পেশেন্টকে একটা থ্রোলি একটা এক্সামিনেশন করে রাখেন। ইনভেস্টিগেশন আপনি সিবিসি দেখলেন টু এক্সক্লুড অ্যানিমিয়া, টিএসএস দেখলেন, FT4 দেখলেন টু এক্সক্লুড হাইপারথাইরয়েডিজম, একটা ইসিজি করলেন, ইফ নিডেড একটা ইকো করতে পারেন। ধরেন কিছুই সব নর্মাল, ইসিজিতে আসলো হার্ট রেট বাড়ছে, ডায়াগনোসিস কি সাইনাস টেকিকার্ডিয়া, কী দিয়ে দিবেন আপনি, ইন্ডিভার বা প্রোপানল দিতে পারেন, মেটোপ্রোলোল দিতে পারেন, এটিনল দিয়ে দিতে পারেন। রেজিমেন আমি দিলাম, যেমন এটা কার্ডিপ্রো 75 দিনে 2টা করে চলবে, বিটা লক বা মেটোপ্রোলোল 25 বা 50 দিনে 2টা করে চলবে, অথবা ইন্ডিভার 10 দিনে 3টা করে চলবে। ওকে, এইভাবে আপনি দিতে পারেন। আর মাথায় রাখবেন যদি ধরেন পেশেন্টের আপনি রিদম ইরিগুলার পান, ওকে, আর রিদম ইরেগুলার ইউজুয়ালি তো আমরা ইসিজিতে যদি পেয়ে থাকি সেটা একটা বিষয়, অথবা আপনি ধরেন পেশেন্টের হার্ট রেট বা পালস বাড়তে পাচ্ছেন, ইসিজি করালে ইসিজিতে দেখতেছেন যে পিওএফ নাই, পিওএফ না থাকার কারণে আপনার মাথার দুটো ডায়াগনোসিস, আইদার এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অথবা সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আপনি রিদম দেখবেন ইরেগুলার, আর এসবিটি হলে রিদম দেখবেন রেগুলার। আপনি এফ এবং এসবিটির পেশেন্টগুলো আল্লাহর ওয়াস্তে চেম্বারে ম্যানেজ করবেন না অ্যাজ এ জিপি প্র্যাকটিশনার, বাট আপনি যদি কার্ডিওলজিতে ডিগ্রি করা বা কনসালটেন্ট হন অবশ্যই আপনি ম্যানেজ করবেন, আর আমরা ইউজুয়ালি এটাকে কার্ডিওলজিস্টের কাছে রেফার করে দেবো। ওকে, মাথায় রাখা লাগবে। আরেকটা কথা মাথায় রাখবেন, আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো এক্সক্লুড করব আমাদের এক্সামিনেশন, আমাদের ইনভেস্টিগেশন, আমাদের পেশেন্টের প্রপার হিস্ট্রি দিয়ে। ওকে, আর এই কথাগুলো তো একটু আগেই বললাম। ওকে, তো কার্ডিওলজি আরেকটা কেস, এটা আজকে আলোচনা করতেছি না, আসলে দুটো কেস আলোচনা করলাম। কার্ডিওলজির আরও কেস আছে, হাইপার টেনশন আছে। যেমন এই কেসটা দেখেন, একটা ডায়াগনোসিস কি
হার্ট ফেলিয়ারের একটা কেস, ওকে, হার্ট ফেলিয়ার একটা কেস, এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে, ওকে। এক্সট্রা ইনফরমেশনগুলো আমার অবশ্যই ফার্স্ট কেস রিলেটেড, যেমন অ্যাকিউট করোনারি সিনড্রোম পেশেন্টের আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোস কী হতে পারে, মাস্কুলোস্কেলেটাল পেইন হতে পারে, জার্ড হতে পারে, অ্যাজমা হতে পারে, নিউমোনিয়া হতে পারে। হিস্ট্রি নেন, এক্সক্লুড করেন, এই পয়েন্টগুলো মাথায় রাখেন। ধরেন মাস্কুলোস্কেলেটাল পেইন, তাহলে অবশ্যই তার পেইনটা লোকালাইজড হবে। ট্রমার হিস্ট্রি থাকতে পারে, জার্ড হলে রিগার্জিটেশন থাকতে পারে, হার্ট বার্ন থাকতে পারে, অ্যাজমা হলে শর্টনেস অফ ব্রেথ, লং হিস্ট্রি, হুইজ, ফ্যামিলি হিস্ট্রি, অ্যালার্জিক হিস্ট্রি থাকতে পারে, নিউমোনিয়া হলে প্লোরাইটিক চেস্ট পেইন থাকতে পারে, পেইন থাকতে পারে হোয়াইল কাফিং, ওকে। এইভাবে করে আপনি এক্সক্লুড করার চেষ্টা করেন। সো সবাইকে ধন্যবাদ। আপনারা চেষ্টা করবেন আমার এই জিপি প্র্যাকটিসের যে কোর্স আছে ইনশাল্লাহ সেটা এনরোল করার। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।